Channel S News, your daily source. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রূপী আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সংস্কার ছাড়া এনএইচএসকে কোনো অতিরিক্ত তহবিল না দেবার কথা বলেছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনে বিভক্ত রাজনৈতিক দলগুলো পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেছেন প্রবাসীরাও। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এবং গাজায় শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘ সংস্থার ৬ কর্মী সহ ১৮ জন ফিলিস্তিনি নিহত। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, সংস্কার ছাড়া এনএইচএসকে কোনো অতিরিক্ত তহবিল দেওয়া হবে না। এই ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার জন্য 10 বছরের একটি পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উল্লেখ্য, ইংল্যান্ডের এনএইচএসকে সংকটজনক অবস্থায় বলে সতর্ক করার একটি প্রতিবেদন প্রকাশের পর এই প্রতিশ্রুতি দিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকারের নতুন পরিকল্পনা আগামী স্প্রিংয়ে প্রকাশিত হবে। এটি গঠিত হবার পর এনএইচএস এর সবচেয়ে বড় পুনর্নির্মাণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। That we've got a raw and honest assessment of where we're really at, that we're clear-eyed about this, meaning we need a 10-year plan, not a short-term set of decisions, and that we've got the mandate for change to carry this through. বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি করে বিতর্কিত হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি। তবে এই পরিবর্তন করা নিয়ে বিভক্তি হয়ে পড়েছে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ। প্রবাসীও বইছে এর হাওয়া। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে থাকবে নাকি নতুন কোনো জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হবে? অনেকে মনে করেন এই গানের সাথে ইসলাম শরীয়তের বরখেলাপ করা হয়েছে, তাই এর পরিবর্তন দরকার। আবার অনেকেই মনে করেন এই গান বাঙালির জাতীয় সত্তা, এর পরিবর্তন সম্ভব নয়। এ বিষয়ে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাল করিম মৃধা। জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সত্তা, মিশে আছে প্রতিটি মানুষের হৃদয়ে। সম্প্রতি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বিভক্তি। কেউ কেউ জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললেও অনেকেই মনে করেন জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই ভালো। জাতীয় সঙ্গীত আগেরটাই থাকতো, এখন এটা আমি চাই না যে এটা চেঞ্জ করা। দেশের প্রাণ আছে এটার মধ্যে, শুনতে ভালো লাগে। আমি মনে করি এটা চেঞ্জ হওয়া দরকার। এটা যখন লেখা হয়েছে তখন দেশ স্বাধীন হয়েছিল না, আর এরপরে এটা তো আমরা রিলিজনের কিছু প্রবলেম সমস্যা আছে। জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তন। জাতীয় সঙ্গীত সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে সাবেক এক কর্মকর্তা এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেন। এতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া, যার হাওয়া লেগেছে প্রবাসেও। যেহেতু এটা বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন নাই, আমরা মনে করি এটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক দেশের ইতিহাস ঐতিহ্যকে এবং দেশের মানুষদের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিই। ধর্মের নামে গোলামি করে এটা পরিবর্তন করার যে সাহস দেখাচ্ছে, সে দৃষ্টতার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের জনগণই এই শাস্তি দিবে। তবে যে কোনো পরিবর্তন বাংলাদেশে আসুক, সেই পরিবর্তন যাতে জনগণের স্বার্থে হয়, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে হয় এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, সেই ধরনের সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়া উচিত। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হবে, এটা পরিবর্তন হবে কিনা, যেই কথাটি এখন আলোচনা হচ্ছে, এই ব্যাপারে জামাত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমি মনে করি একটা জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া উচিত। এই ব্যাপারটি যেদিকেই হয় এটা একটি সমাধান হওয়া উচিত। মুক্তিযোদ্ধারা মনে করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত অনুপ্রেরণার শক্তি।
আমরা তো এই জাতীয় সঙ্গীত রণাঙ্গনে আমরা ব্যবহার করেছি, আমরা এই জাতীয় সঙ্গীত দিয়েই আমরা যুদ্ধ করেছি, এইটা আমাদের প্রেরণা ছিল। আমার সোনার বাংলা দিয়ে আমরা এই যুদ্ধ করছি, এই জন্য আমাদের সোনার বাংলা ইয়েটা থাকতো, আমাদের কঠোর থাকতো আমাদের চাইয়া। অনেক দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের নজির রয়েছে, তবে এই আইনজীবী মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতীয় সঙ্গীত সহ যে কোনো পরিবর্তন আনলেও নির্বাচিত সরকার সংসদে আবার তা অনুমোদন দিতে হবে। এটাকে যদি সাংবিধানিকভাবে বৈধতা দিতে হয় তাহলে আপনাকে আবার পার্লামেন্টে যেতে হবে। এখন মনে করুন আপনি আজকে চেঞ্জ করে ফেললেন, যখন পার্লামেন্ট আসলো, নির্বাচিত সরকার আসলো, তারা তখন এটাকে অ্যাপ্রুভ করলো না, তাহলে তো আপনি সেই উভয় সংকটে পড়ে যাচ্ছেন। এটা বেস্ট হবে যে রাজনৈতিক দলগুলো যারা এটা পরিবর্তনের পক্ষে তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে এটা নিয়ে আসেন, জনমত যাচাই হয়ে যাবে, পার্লামেন্টে গিয়ে তখন দেখা যাবে এটার পক্ষে যদি ভোট পড়ে তাহলে এটা পরিবর্তন করা সম্ভব। আমাদের জাতীয় সঙ্গীত আমাদের সত্তা, মিশে আছে আমাদের অন্তরে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটি পরিবর্তিত হলে তাতে বিভেদ আরো সৃষ্টি হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল নিউজ, লন্ডন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না। এমন সুযোগ বারবার আসে না উল্লেখ করে সবাইকে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। পচা দেশকে তরতাজা বাংলাদেশে পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। মালিক শ্রমিক সম্পর্ক ঠিক করে আইএলও কনভেনশনে স্বাক্ষরের আশাবাদও ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসিবি এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষ সহ শিল্প খাতের পরিস্থিতি তুলে ধরা হয়। কারখানা নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদতপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সব রকমের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ীরা। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাই। সংলাপে ব্যবসা ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাও তাদের বক্তব্য তুলে ধরেন। আসল টেস্ট অফ আওয়ার ইকোনমি কি, সেগুলো মানুষের কতটা, মানুষের জীবিকার কতটা আশ্রয় রয়েছে। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তৈরি পোশাক খাতকে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এই সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে, যেখানে যাবেন এটা বাধা দেয়। এছাড়া ব্যবসায়ীদের নিজ নিজ ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন, শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। খালেদা জিয়াকে কারাগারে নেবার পর তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, আর সেজন্যই তার শারীরিক অবস্থার এই অবনতি হয়েছে বলে জানান তার চিকিৎসক। বিস্তারিত দেখুন রিপোর্টে। 14 সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ এবং 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে সংস্কারের কথা বলা হয়েছে তা দ্রুত শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান থেকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন, তার প্রতিরোধ গড়ে তুলবেন। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের ভিতকে আরো মজবুত করার কথা জানান বিএনপি নেতারা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সামিটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়া বেসরকারি খাতে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিস্তারিত জানুন রিপোর্ট। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 16,000 মেগাওয়াট, কিন্তু জ্বালানি সংকট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে 1 থেকে 1,500 মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডের কোনো বিকল্প নেই সরকারের কাছে। রামপাল তো অলরেডি নিয়ে আসা হচ্ছে, তারপর হচ্ছে বড় পুকুরের যে মেইনটেন্স সেটা আগামী 20 তারিখ না 5 তারিখে যেন আসবে, 3-4 দিন, 18 তারিখ মনে হয়, 18 তারিখে আসবে। আর এছাড়া আমরা যেটা আজকে 2 সচিবকে নিয়ে বসে যেটা বলছি সেটা হচ্ছে যে এইরকম ইভেন্টের ক্ষেত্রে যদি একটা বড় ক্যাপাসিটি, বড় একটা সাপ্লাই সোর্স যদি হয়ে যায়, তাহলে আমরা বলছি যে একটা একটু বেশি গ্যাস দিয়ে দিতে। সরকারের তথ্য বলছে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে 3,500 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে, ফলে জ্বালানি সংকটে বন্ধ আছে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে, যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে। সামিটের এফএসআইইউ বন্ধ ছিল, সেটা এখন অনেক করে এটা চালু করা হয়েছে, কিন্তু যেটা চালু করার যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো লাগবে, 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে 20 days আরো 500 MMCFD গ্যাস আনবে। এদিকে বিদ্যুৎ খাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া প্রায় 1 লাখ কোটি টাকা। আমাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, ফিরে আসার পর থাকবে বাদবাকি সংবাদ, সাথে থাকুন। ফিরে এলাম সংবাদের বাকি অংশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRW এর 6 কর্মী সহ অন্তত 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে গাজার 11 মাসের যুদ্ধে এবারই তাদের সবচেয়ে বেশি কর্মী নিহত হয়েছেন। UNRW এর তথ্য অনুযায়ী স্কুলটিতে প্রায় 12,000 উদ্বাস্তু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন, তাদের অধিকাংশই নারী ও শিশু। উল্লেখ্য, গত অক্টোবরে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হবার পর থেকে এই নিয়ে 5মবারের মতো স্কুলটিতে হামলা চালালো ইসরায়েল। সিলেটের জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানি ঘাট মাদ্রাসা ও এতিমখানায় চালু হয়েছে
ফ্রি লাশ গোসলের ব্যবস্থা এবং ফ্রি কফিন বক্স। এছাড়াও এখানে রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, আছে এতিম গরিব শিক্ষার্থীদের জন্য ফ্রি লেখাপড়ার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, সিলেটের গর্ব হযরত মাওলানা শফিকুল হক আমকুনি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসা ও এতিমখানা সুদীর্ঘ ৪৫ বছর থেকে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সিলেটে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ ফ্রি লাশ গোসলের ব্যবস্থাপনা এবং ফ্রি কফিন বক্স সেবা কার্যক্রম চালু করেছেন। ফ্রি কফিন বক্স সেবা যাদের সৌজন্যে চালু করা হয়েছে তারা হলেন যুক্তরাজ্য প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব আমিনুর চৌধুরী, আব্দুল মুমিন ও খেলোয়াড়া বেগম। আমাদের এক বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, লন্ডন প্রবাসী এবং মিডিয়া ব্যক্তিত্ব আমিনুর রহমান চৌধুরী, উনি যখন আমাদের ওই ফিনারেল সেন্টারের কথা শুনলেন তখন তিনি বললেন, কইবে আমি ওইটা একটু দেই, যেটা হলো যে যদি কেউ 12 ঘন্টা পর্যন্ত লাশ সংরক্ষণ করতে চান তাহলে আমাদের এই কফিন বক্সে নিচে বরফ দিয়ে লাশ সংরক্ষণ করা যায় 12 ঘন্টা পর্যন্ত। ওইটা আমাদের ফ্রি সার্ভিস, কেউ চাইলে ওইটা নিয়ে যাবেন, তারপরে আবার প্রয়োজন সারার পরে আমাদেরকে আবার দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, এই ফিনার সার্ভিস আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা ওয়েল স্ট্যান্ডার্ড একটা সার্ভিস, যেটা আমরা লন্ডনের মাঝে যেরকম ফিনারেল সার্ভিস, এইরকম সার্ভিসটা কেন কিন্তু খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা দেখতে আমার কাছে খুব খুশি লেগেছে, ভালো লাগছে। আমি চিন্তা করলাম অনেক সময় আছে কেউ যদি মারা যায় আমরা সিলেটর কিংবা ফ্যামিলি তোরকা বিকালে মারা গেছে, তো রাইতো খবর দিতে পারতা না, অ্যাম্বুলেন্স আনা লাগবো, আইনা লাশে রাখা লাগবো, আর নাই ফ্রিজও নেওয়া লাগবো, নিয়া ফ্রিজও নিয়া রাখা লাগবো। তখন চিন্তা করে আমি কবির ভাইয়ের লগে মাতিয়া হইলাম আর একটা বক্সেরও সিস্টেম আছে, এই বক্স যদি রাখা যায় আমরা একলগে ফিনার সার্ভিসের লগে, এটা হেল্প হইব কিরকম। আপনি এই বক্স মাত্র 400-500 টাকার আইস যদি আপনি ঢুকাইন, যে বক্স আছে বক্সের মাঝে ঢুকাইলে আপনি প্রায় 10 থেকে 12 ঘন্টা একটা লাশরে আপনি রাখতে পারবা, এবং এই বক্সটা আপনার গরুর বাড়া রাখা লাগতো না, আপনি গরুর ভিতরে না ঢুকাইতে পারবা, সাইজও আপনার সুইটেবল সাইজ আছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্রে সুবহানীঘাটে অবস্থিত এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসও। আমরা মাদ্রাসার উদ্যোগ নিলাম, আলহামদুলিল্লাহ ফিনারেলের ইন্তজাম হয়েছে, আমরা অ্যাম্বুলেন্সেরও সার্ভিস আলহামদুলিল্লাহ চালু আছে। যখনও কোনো হান থেকে এলা কোনো আমরা গেছে সংবাদে যোগাযোগ আমরা রেখে করেন, আমরা সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্স সন্তানের খেদমত পেশ করি এবং একদম সুন্নত তরিকায় এক মুসলমানের ইমানি ফরিজা হিসাবে আমরা যারা জীবিত আছি আমরা ফরজে কেফায়াত আর গোসল দেওয়া, এই গোসল দেওয়ানির সম্পূর্ণ সুন্নাহ তরিকায় ফ্রি অফ কস্ট আমরা ইন্তজাম করিয়া থাকি। দেশ বিদেশের দানশীল মানুষের সহযোগিতায় বর্তমানে 5.5 শতাধিক ছাত্র আবাসিক অবস্থান করে লেখাপড়ার সুযোগ গ্রহণ করছে। জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসা ও এতিমখানার অগ্রগতিতে সবার সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা মাদ্রাসা কর্তৃপক্ষের। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। কমিউনিটি প্রসঙ্গ। গত মঙ্গলবার নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে বিসিএল লন্ডন রিজিয়ন 2 এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এম ফয়জুল হক, সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন এবং ট্রেজারার আব্দুর রহমানকে নির্বাচিত করে 19 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিসিএর সাবেক সহসভাপতি এবং কমিউনিটি ব্যক্তিত্ব মহিবুর রহমান মুহিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন আক্তার হোসেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ জিন্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিএর সভাপতি ওয়ালি খান এমবি, কাউন্সিলর আমিরুল ইসলাম, বিসিএর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, ট্রেজারার টিপু রহমান, ফরহাদ হোসেন টিপু ও সেলিব্রিটি শেফ আতিক রহমান সহ আরো অনেকে। উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ফজল উদ্দিন, সহ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল সোলেমান জেপি ও সৈয়দ হাসান আহমেদ। বন্যা দুর্গত পানিবন্দী অসহায় মানুষকে সহায়তা করার জন্য ত্রাণ তহবিল সংগ্রহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 10 সেপ্টেম্বর সোয়ানসি বিএনপি ও যুব দলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জয়নাল কোরেশি ও মঈনুদ্দিন মিসবার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আব্দুল ওয়াহি সারওয়ার, রফিক উদ্দিন, আনসার মিয়া, মঈনুদ্দিন মিসবা, রেজাল করিম ও জুবায়ের আহমেদ মহসিন সহ আরো অনেক। সভায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশ আবারও এগিয়ে যাবে এবং শান্তি ফিরে আসবে। সভায় মুনাজাত পরিচালনা করেন কারি নিজামুদ্দিন।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে ইয়ার 7 সহ এবছর যারা স্কুলে নতুন ভর্তি হয়েছেন তাদেরকে ফ্রি ল্যাপটপ প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার কমার্শিয়াল রোডের স্কুল হলরুমে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ কার্যক্রম শুরু হয়। বছরের শুরুতে স্কুল থেকে ফ্রি ল্যাপটপ পেয়ে খুশি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। তারা জানিয়েছেন, স্কুল থেকে ল্যাপটপ দেবার কারণে হোমওয়ার্ক সহ লেখাপড়া করতে আরো উৎসাহী হবে ছাত্রছাত্রীরা। এজন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অভিভাবকরা। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আশিদ আলী, হেড অফ ইয়ার 7 এর বিল্লাল আহমেদ ও মুহি মিকদাত সহ আরো অনেকে। অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিটেনে বসবাসরত অলংকারী ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। গরিব মহিলার জন্য সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে 2013 সালে যাত্রা শুরু করে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনে ট্রাস্টের চেয়ারপারসন বাবলুল হোসেন বাবুলের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দেলওয়াল হোসেন ও জয়েন্ট সেক্রেটারি বেলাল আহমদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত অলংকারী ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা ইতিমধ্যে বিগত 1 বছরে সেলাই প্রশিক্ষণ এবং আর্থিক সাহায্য, খাদ্যদ্রব্য সাহায্য গরিব পিছিয়ে পড়া মানুষদের জন্য বন্টন করেছি। গরিব দুঃখীদের মধ্যে কম্পিউটার কোর্স, প্রশিক্ষণ কোর্স এবং টিউবওয়েল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রিক্সা বিতরণ, এই ধরনের আরো বহুমুখী পরিকল্পনা আমাদের আছে। আমি তারা দীর্ঘায়ু কামনা করি। এই ধরনের সংগঠন খুবই দরকার, খুব প্রয়োজনীয় মনে করি। সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মকরম আলী আফরুজ ডিএল, কাউন্সিলর এনামুল হক, অধ্যাপক ফরিদ আহমদ, আব্দুল আলী, আব্দুর রব, হাবিবুর রহমান, এম এ রৌফ, আব্দুল হামিদ, তাজুল ইসলাম, রিপন মিয়া সহ আর অনেকেই। সবাই বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন ট্রাস্টের চেয়ারপারসন বাবলুল হোসেন বাবুল ও জেনারেল সেক্রেটারি দেলওয়ার হোসেন। বিগত 1 বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার আব্দুল আলী। ট্রাস্টের সাবেক সেক্রেটারি মকরম আলী আফরুজ উইলশিয়ারের ডেপুটি লেফটেন্যান্ট নির্বাচিত হয়। ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ডেপুটি লেফটেন্যান্ট অফ উইলশিয়ার অ্যাপয়েন্টেড হয়েছি, এই জন্য তারা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন। আমি অনেক আনন্দিত। গৌরব ও ঐতিহ্যের 12 বছর নামে একটি স্মারক উন্মোচন করা হয়। সবাই কর্বী সাবেক মেয়র মুজিবুর রহমান আসবির ও কাউন্সিলর এনামুল হককে ফুলের শুভেচ্ছা জানান ট্রাস্টের নেতৃবৃন্দ। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন। এবারে দেখি ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শুক্রবারের সম্ভাব্য তাপমাত্রা। সংবাদ শেষ করতে যাচ্ছি, যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। সংস্কার ছাড়া এনএইচএস কে কোনো অতিরিক্ত তহবিল না দেবার কথা বলেছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনে বিভক্ত রাজনৈতিক দলগুলো পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেছেন প্রবাসীরাও। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এবং গাজায় শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘ সংস্থার 6 কর্মী সহ 18 জন ফিলিস্তিনি নিহত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।